নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি পরের কিছু পর্ব নিয়ে। শাওলা মির্জা বলছেন, আমাকে মাফ করে দে। তোদের ছাড়া এই অসহায় মা একটুও ভালো নেই। আমি ভুল নয় পাপ করেছি, তবুও একটাবার মাফ করে দে। আমি তোর ওপর অনেক অন্যায় করেছি। দেখ, আমার ছেলেটা আজও আমাকে ক্ষমা করতে পারেনি। ও কোনোদিন ও বাড়িতে যাবে না। তুই বল না, তুই বললেই যাবে। আমাকে কোনোদিন মা বলে ডাকতে হবে না। শুধু আমার চোখের সামনে থাকলেই হবে। তোদের ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগে। তোদের হারিয়ে ও বাড়িতে একটুও সুখ শান্তি নেই। শাওলা মির্জার প্রতিটা কথায় হিয়ার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। শাওলা মির্জা ডুকরে ডুকরে কাঁদছিলেন। তার কণ্ঠ কাঁপছিল, শব্দগুলো ঠিকমতো বের হচ্ছিল না। বল না মা, আমাদের পথের সাথে যাবি কি না? তুই বললেই শিশির মানা করবে না। শিশির হঠাৎ গর্জে উঠল, ভাইয়া, এই মহিলাকে নাটক করতে মানা করো। তার নাটক আমার সামনে যেন না করে। আমার কলিজার টুকরোকে আমার বুক থেকে কেড়ে নিয়ে এখন ক্ষমা চাইছে। বিষয়টা খুব হাস্যকর হয়ে গেল না? শাওলা মির্জার চোখ দিয়ে অঝরে অশ্রু হচ্ছে। তার নিজের পেটের ছেলে তাকে কথার আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। শুধু একটা ভুল, আর সেই ভুল আজ তাকে ছেলের চোখে অপরাধী বানিয়ে দিয়েছে। তিনি ধীরে ধীরে শিশিরের দিকে এগিয়ে এলেন। তার পা কাঁপছে, তবুও বলতে শুরু করলো, মা না হয় পাপ করে ফেলেছে, তাই বলে এভাবে কষ্ট দিবি? কই, আমি তো সন্তান হারিয়েছি। তখন তো কেউ আমাকে বোঝায়নি যে এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল। তখন তো কেউ আমার পাশে দাঁড়ায়নি, আমাকে সান্ত্বনা দেয়নি। তিনি হিয়ার দিকে তাকালেন। হিয়ার কাছে জিজ্ঞাসা কর, সন্তান হারালে মায়ের বুক কেমন করে, কতটা কষ্ট হয় সেই মায়ের। তুই অন্তত হিয়াকে সান্ত্বনা দিয়েছিস, অথচ তোর বাবা আমার পাশে পর্যন্ত ছিল না। তার কাছে টাকাই সব ছিল। তাই তো টাকার পিছনে ছুটে মেয়ে হারানোর সমস্ত কষ্ট ভুলে গেল। তুই ছিলে হিয়াকে নিয়ে ব্যস্ত, আর আমি একা রুমে বসে ডুকরে ডুকরে কেটেছি। তারপরেও সব দোষ আমার? মেয়ে তো আমারও ছিল। 10 মাস 10 দিন পেটে রেখে নিজের জীবনের সাথে যুদ্ধ করে যাকে পৃথিবীতে এনেছি, নিজের হাত ধরে বড় করেছি, সেই মেয়েটা যখন হঠাৎ করে আমাকে অসহায় করে চলে গেল, তখন কি কষ্ট হয় সেটা কি তোরা বুঝিস? তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে, গলা কাঁপছে, তবুও আজ ভেতরে জমে থাকা যন্ত্রণা বের হচ্ছে। মাত্র 2.5 মাসে বাচ্চার জন্য তোদের বুক ফেটে যাচ্ছে। তাহলে আমার কেমন লেগেছিল বলতো? এরপর দোষ শুধু আমার? আমি খুনি? একটা ফুলের মতো শিশুকে পৃথিবীর আলো দেখতে দেয়নি। শাওলা মির্জা দীর্ঘশ্বাস ফেললেন। বৃদ্ধা আঙুল দিয়ে চোখের অশ্রু মুছে নেয়। তারপর নিচু স্বরে বলে, হিয়ার পায়ে ক্ষমা চাইতে হবে, তাই না? দাঁড়া, তাই করব আমি। এই বলে তিনি হঠাৎ নিচু হয়ে হিয়ার পায়ে হাত দিতে গেলেন। কিন্তু ঠিক তখনই হিয়া দ্রুত সরে দাঁড়ালো। মামনি, কি করছো তুমি? তার চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে। শাওলা মির্জাও কাঁদতে কাঁদতেই বললেন, মা, আমাকে তোদের ক্ষমা করতে হবে না, শুধু বাড়ি ফিরে চল। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি বাড়ি ছেড়ে চলে যাব, তবুও তোরা ফিরে চল। এই কথা শুনেই হিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে শাওলা মির্জাকে জড়িয়ে ধরলেন। মামনি, কি বলছো এসব? তোমার বাড়ি তুমি কেন ছাড়বে? আমরাই ফিরে যাব। সব আবার আগের মতন হয়ে যাবে। মিষ্টি, কী সব বলছিস তুই? আমরা ও বাড়িতে ফিরব না। তবুও কেন ওই মহিলার সাথে কথা বাড়াচ্ছিস? শিশিরের কণ্ঠে ছিল কঠোরতা, কিন্তু তার চোখে লুকানো কষ্টটা হিয়ার চোখে এলো না। সে বুঝতে পারছিল এই রাগটা আসলে রাগ নয়, এটা গভীর ক্ষত, হারানোর যন্ত্রণা, যা এখনও রক্তাক্ত। হিয়া ধীরে ধীরে শিশিরের সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ নরম। কেন যাব না আমরা? একটা ভুল কি আমরা সারা জীবন বয়ে বেড়াবো?
সেই একটা ভুলের জন্য আমরা নিজেদের মানুষগুলোকে দূরে সরিয়ে রাখবো, তাদের কষ্ট দেব? আমি পারবো না শিশির ভাইয়া, একটুও পারবো না। আমরা আজই ফিরবো আমাদের নিজের বাড়িতে, আমাদের আপন মানুষের কাছে। শিশির দাঁতে দাঁত চেপে রাখল, মুখ ফিরিয়ে নিল। তার বুকের ভেতরে যেন ঝড় উঠেছে। মিষ্টি, আমাকে কঠোর হতে বাধ্য করিস না। কিন্তু হিয়া এবার তার পিছু হাঁটল না। সে আরও এক কদম এগিয়ে এসে শিশিরের হাতটা ধরে ফেলল। শিশির ভাইয়া, আমি মা হয়ে যদি আমার সব কষ্ট, সব অভিমান ভুলে যেতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো বাবা, আপনার হৃদয় তো আমার থেকেও বড় হওয়ার কথা। মামনি ভুল করেছে, হ্যাঁ অনেক বড় ভুল করেছে, কিন্তু আজ দেখান না তার চোখের অশ্রু, সে অনুতপ্ত। এগুলো কি মিথ্যা? একজন মা নিজের সন্তানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে বলুন? শিশির চুপ, তার মুঠো শক্ত হয়ে আছে। হিয়া একবার কাঁপা কণ্ঠে বলল, আমরাও তো কষ্ট হও, এই বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। আপনার সঙ্গে থাকি ঠিকই, কিন্তু পরিবারের অভাবটা আমি প্রত্যেক দিন প্রতিটা মুহূর্ত অনুভব করি। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, তাদের হাসি কান্না সব কিছু অংশ হতে চাই। তোর জন্য আমি নতুন অন্য কাউকে নিয়ে আসবো, তোর আর একা লাগবে না, কিন্তু আমি ওই বাড়িতে আর কোনো দিন ফিরব না। হিয়া শিশিরে শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, তবুও সে থামল না। আমার অন্য কেউ দরকার নেই, আমার আপন মানুষগুলোই চাই, আমার পরিবার। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, আমার সুখ দুঃখে তাদের সবাইকে চাই। তোর সুখ দুঃখ সব আমি নিজেই, তুই শুধু আমার সাথে থাকবি, আমাদের আর কাউকে দরকার নেই, বুঝতে পেরেছিস? হঠাৎ একটা ছোট্ট হাত এসে আঁকড়ে ধরল তার আঙুল। শিশির নিচে তাকালো। মিহি চোখে ভরা অশ্রু, ঠোঁট কাঁপছে। ছোট্ট মেয়েটা কিছুই পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু এটুকু বুঝেছে তার প্রিয় মানুষগুলো তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। মিহি আদো আদো কণ্ঠে বলল, চাচু চলো না আমাদের সাথে, তোমাদের ছাড়া আমার একটুও ভালো লাগে না। আমি সারাদিন ছোটো আম্মু বলে ডাকি, কিন্তু ছোটো আম্মু আসে না। কেউ আর তোমার মতো কোলেও নেয় না, কেউ আদর করে খাওয়াবে না। আমি কাঁদলেও সবাই বকে বলে আমি নাকি সবাইকে বিরক্ত করি, কিন্তু আমার যে ছোটো আম্মু আর চাচুকে ছাড়া ভালো লাগে না, আমার কষ্ট হয়, সেটা কেউ বুঝে না। চলো না আমার সাথে, আমার আবার আগের মতন একসাথে থাকবো। এই ছোট্ট কণ্ঠ, এই ছোট্ট সরল অবতার এক নিমেষেই ভেঙে দিল শিশিরের সব শক্ত দেওয়াল। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে মিহিকে কোলে তুলে নিল, তারপর দুগালে চুমু খেয়ে তাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই ছোট্ট উষ্ণতাতেই সে নিজের হারানো সব কিছু খুঁজে পেল। কিন্তু একই সাথে মন পড়ে গেল সেই ভয়ঙ্কর স্মৃতি, যে বাড়িতে সে নিজেকে প্রথম সন্তান হারিয়েছে। সেই জায়গায় ফিরে যাওয়ার কথা ভাবলেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তবুও হিয়ার কান্না, মিহির অসহায়তা, চোখ, এই দুটো জিনিসই সামনে সে আর নিজেকে শক্ত করে রাখতে পারল না। হিয়া আবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শিশির ভাইয়া চলুন না প্লিজ। মিহিও জড়িয়ে ধরে বলল, চাচু চলো না, আমি আর একটুও কারোর সাথে দুষ্টুমি করব না, তুমি যা যা বলবে আমি তাই তাই করব। শিশির ধীরে ধীরে মাথা তুলল, এক এক করে সবার দিকে তাকালো। প্রত্যেকটা চোখে একই আকুতি, একই অপেক্ষা। তার চোখও ভিজে উঠল। সে একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলল, যেন নিজের ভেতরে সব কষ্ট, সব অভিমান একবারে ছাড়তে চাইছে। অবশেষে খুব ধীরে বলল, আচ্ছা যাব। তার কথা শুনে হিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না, হুট করে শিশিরকে জড়িয়ে ধরে ফেলল। তার চোখে তখন শুধু স্বস্তি আর ভালোবাসা, কিন্তু পরক্ষণেই নিজের অবস্থান বুঝে লজ্জায় সরে দাঁড়ালো। শিশির এবার মুখটা ঘুরিয়ে দৃঢ়স্বরে বলল,
তবে ওই মহিলাকে আমার থেকে দূরে বজায় রেখে চলতে বলবে। তার দৃষ্টি গিয়ে পড়ল শ্যাওলা মির্জার দিকে। শ্যাওলা মির্জা নিঃশব্দে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। তিনি ছেলেকে ফিরে পাচ্ছেন, কিন্তু আগের মতন মা ডাকার শোনা হবে না। তবুও তিনি মৃদু হেসে ফেললেন। ছেলেটা আজ থেকেই তার কাছে থাকবে, এটাই অনেক। হঠাৎ নীরবতা ভেঙে শিশির বলে উঠল, আব্বু, ভাইয়া, চলো সবাই খেয়ে নাও। মিষ্টি আজ সব নিজের হাতে রান্না করেছে। ভাবি, তুমি একটু কষ্ট করে সবাইকে খাবারটা সার্ভ করে দাও প্লিজ। তার কণ্ঠে আবার আগের মতন কঠোরতা ছিল না, বরং একটা নরম আবেশ, যেন অনেক দিন পর আবার স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে সে। লিমা ভ্রু কুঁচকে তার দিকে তাকালো, তারপর হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, শিশির, তুই আমাকে রিকোয়েস্ট করছিস কেন? আমি কি তোদের কেউ না নাকি? চলো সবাই ডাইনিং টেবিলে, আমি খাবার সার্ভ করে দিচ্ছি। তারপর আমরা ওদের জিনিসপত্র গুছিয়ে নেব। শিশির, তুই হিয়াকে নিয়ে আগে হসপিটালে গিয়ে চেক আপ করাই, তারপর সরাসরি বাসায় চলে আসবি, কেমন? তার কথায় যেন সবার মধ্যে একটু স্বস্তি ফিরে এলো। এক এক করে সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু হঠাৎ ছোট্ট মেয়েটা কেঁদে উঠে কাঁপা কণ্ঠে বলে, চাচু, ছোটো আম্মুর কী হয়েছে? তুমি ছোটো আম্মুকে হসপিটালে কেন নিয়ে যাবে? শিশির নিচু হয়ে মিহির গালে আলতো করে চুমু দিয়ে মুচকি হেসে বলল, তেমন কিছু হয়নি মা, তোমার ছোটো আম্মু একটু অসুস্থ, তাই একটু চেক আপ করাতে নিয়ে যাচ্ছে। মিহি নাক মুছতে মুছতে বলল, আমি তোমাদের সাথে যাব? শিশির স্নেহভরা দৃষ্টিতে তার মাথায় হাত বুলিয়ে দিল, না মা, তোমাকে যেতে হবে না, তুমি বাবার সাথে বাসায় যাও, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। মিহি এটুকু ভেবে মাথা নাড়ে বলল, আচ্ছা। এরপর আর কোনো কথা হলো না। সবাই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। হসপিটালের করিডোরে দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে শিশির আর হিয়া। হিয়ার মুখ স্বাভাবিক থাকলেও কিন্তু শিশিরের মুখ শুকনো। হসপিটালের নাম শুনলেই তার বুকটা কেমন কেঁপে ওঠে। আজ তো আরও বেশি, কারণ কিছুক্ষণ আগেই হিয়ার সব পরীক্ষা শেষ হয়েছে। এখন শুধু রিপোর্টের অপেক্ষা। শিশির শক্ত করে হিয়ার বাহু আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছে, যেন হাতটা ছেড়ে দিলে কোথাও সে হারিয়ে যাবে। শিশির ভাইয়া, আচার। হিয়া চিৎকার করে শিশির যেন হুঁশ ফিরে আসে। অবাক চোখে তাকিয়ে বলে, হোয়াট? হিয়া শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে বলে ওঠে, শিশির ভাইয়া, আমি আচার খাবো। কথা শেষ না হতে হতেই হিয়া প্রায় দৌড়ে হসপিটালের বাইরে বেরিয়ে গেল। অসুস্থ শরীর নিয়েও তার এই আচরণ দেখে শিশির হতবাক হয়ে যায়। পিছু পিছু সেও ছুটে যায়। গেটের সামনে আচারওয়ালাকে দেখে হিয়া খুশিতে গদগদ হয়ে গেল। মামা, আমাকে আচার দিন। লোকটা একবার শিশিরের দিকে তাকালো। শিশির চোখের ইশারায় অনুমতি দেয়। লোকটা হেসে বলে, মা, কিসের আচার খাবে তুমি? হিয়া বিন্দুমাত্র না ভেবে উত্তর দেয়, সব ধরনের দিন, আর আমের আচারটা বেশি করে দেবেন, ওটা খুব টেস্টি। লোকটা হাসতে হাসতে আচার দিতে থাকে, কিন্তু হিয়ার এই আচরণ শিশিরের ভ্রু যুগল কুঁচকে যায়। সে নিজেও বুঝতে পারছে না হিয়া হঠাৎ এত টক খেতে চাইছে কেন। ঠিক তখনই লোকটা হঠাৎ বলে ওঠে, মা, তুমি কি পোয়াতি? মুহূর্তেই সব কিছু থমকে যায়। শিশির আর হিয়া দুজনেই একসাথে চমকে ওঠে। হিয়ার চোখেও অশ্রু চিকচিক করে ওঠে। সে এক পলক শিশিরের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। শিশিরের বুকটাও কেঁপে ওঠে। সবটা বুঝে নিয়ে সে ধীরে বলে, তেমন কিছু না মামা, আসলে আমার বউটা টক খেতে একটু বেশি পছন্দ করে। লোকটা একটু অপ্রস্তুত হয়ে হেসে বলে, ও, কিছু মনে করো না বাবা, পোয়াতে মেয়েরা তো আচার বেশি খায়, তাই বললাম। আর কোনো কথা হয় না। টাকা দিয়ে দুজনে আবার হসপিটালের ভেতরে ঢোকে। হিয়ার মুখ ফ্যাকাশে, চোখ দুটো নিচের দিকে। শিশির ওর দিকে তাকিয়ে নরম সুরে বলে, মিষ্টি, ঠিক আছিস তো? হিয়া মাথা নাড়ে, কিন্তু কিছু বলে না। শিশির তার হাতটা আলতো করে চেপে ধরে বলে, কষ্ট পাস না মিষ্টি,
আমাদের ঘরে আবারও ফুল আসবে, যে তোর কোলে আলো করবে, তোকে ছেড়ে আর কোথাও যাবে না। কথাগুলো বলল, তার নিজের গলাও কেঁপে ওঠে। দুজনেই চুপচাপ সামনে এগিয়ে যায়। হঠাৎ, আরে দোস্ত, তুই এখানে? শিশির মাথা তুলে দেখে তার কলেজ লাইফের বন্ধু তামান্না। এখানে সে একজন গাইনো ডক্টর। তামান্না এগিয়ে এসে হিয়ার দিকে তাকায়। মেয়েটার মুখ কুমড়া, চোখে লুকানো কষ্ট স্পষ্ট। তামান্না ভ্রু কুঁচকে বলে, পিচ্চি ভাবি, তোমার মন খারাপ কেন? শিশির, কিছু বলছিস নাকি? শিশির অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তামান্নার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আমতা আমতা করে বলল, ও তমা, তুই মিষ্টিকে চিনিস? তামান্না একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, চিনব না কেন? তোর মানে নেই? ফ্রেন্ড সার্কেলে সবসময় তুই তোর মিষ্টিকে নিয়ে কথা বলতিস। যদিও আগে ওর সাথে আমার সরাসরি পরিচয় ছিল না, কিন্তু কিছুদিন আগে ও তো এসেছিল। আর রহিম তোদের দুজনের ছবি দেখিয়েছিল, তাই চিনতে খুব বেশি প্রবলেম হয়নি। বাই দ্য ওয়ে, আজ আবার কেন এসেছিস? শিশিরের বুকের ভেতরটা ধড়পড় করতে থাকে, তার গলা শুকিয়ে আসে। সে তাড়াতাড়ি বলে ওঠে, আমার কথা থাক, আগে বল মিষ্টি হসপিটালে এসেছিল কেন? তামান্না ভ্রু যুগল কুঁচকে যায়, চোখের দৃষ্টি হঠাৎ কঠোর হয়ে গেল। সে গলায় বলে, কেন এসেছিল সেটা আমাকে জিজ্ঞাসা করছিস? আর তোর নামে তো বিচার আছে। আচ্ছা শিশির, তুই এমন জঘন্য পাপ কাজ কিভাবে করতে পারলি? হিয়া ফ্যাল করে তাকিয়ে আছে, তার নিঃশ্বাস যেন আটকে গেছে। শিশিরও নিস্তব্ধ। তামান্না থামেনি, তার চোখে রাগ, কণ্ঠে ক্ষোভ জমে আছে। তুই জানিস না, একটা ফুলের মতো বাচ্চাকে মেরে ফেলা কত বড় পাপ? এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে দুজনের ওপর। হিয়া তার হাত থেকে আচারের প্যাকেটটা ধীরে ধীরে নিচে পড়ে যায়। তার চোখ ভিজে ওঠে, ঠোঁট কাঁপতে থাকে। শিশির কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তমা বোন আমার, প্লিজ পরিষ্কার করে বল, তুই কী বলতে চাচ্ছিস? তামান্না চোখ রাঙিয়ে তাকায়, তুই এখনও বুঝছিস না? কয়েকদিন আগেই তো হিয়াকে তোর শ্বশুরের সাথে পাঠিয়েছিলি অ্যাবর্শন করার জন্য, আর এখন যেন কিছুই জানিস না। শিশিরের মাথা ঝিমঝিম করে ওঠে, সে এক পা পিছনে সরে যায়। তামান্না থামে না, বরং আরও কঠোর গলায় বলে, আচ্ছা বল তো, তুই এটা কিভাবে পারলি? বাচ্চারা তো তোরই সন্তান ছিল। যদি লালন পালন করতে না পারিস, তাহলে পৃথিবীতে আনলি কেন বল? আর একটু সাবধান হতে পারতি তো। তোদের মতো পুরুষদের জন্যই হাজার হাজার বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকারে হারিয়ে যায়, অথচ তাদের সুন্দরভাবে জীবনযাপন করার কথা, মায়ের বুকে ঘুমানোর কথা। শিশিরের বুকটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু তবুও সে কিছু বলতে পারছে না। নিজের সন্তানের মৃত্যু আর সেই দায় আর নিজের নামের ওপর চাপানো হয়েছে। সে জানতই না কিছু, অথচ সব দোষী তার। এর থেকে ভয়ঙ্কর কষ্ট আছে, সেটাও তার জানা নেই। হিয়ার ভেতরটা ততক্ষণে তছনছ হয়ে গেছে। হৃদয়ের গভীর থেকে হাহাকার উঠে আসছে। সে আর পারছে না এই কথাগুলো সহ্য করতে, তবুও নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রেখেছে। হঠাৎ শিশির মুখ বিকৃতি করে বলে উঠল, হোয়াট? তমা, তোর কোথাও ভুল হচ্ছে। আমার তো কোনো শ্বশুর নেই। ফুপা ফুপি তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তাহলে মিষ্টির বাবা কোত্থেকে আসলো? কথাটা বলেই হঠাৎ শিশিরের মনে পড়ে গেল, সেদিন নীরার বাবা হিয়াকে নিয়ে এসেছিল। হয়তো সেই লোকটাই নিজেকে মিষ্টির বাবা বলে পরিচয় দিয়েছে। তামান্না কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে, তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, লোকটা বলেছিল সেই হিয়ার বাবা। আর সরি দোস্ত, তোদের একটা কাজ আমি করতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সেই সময় শুধু ওই ছোট্ট বেবিটার মুখটাই চোখে ভাসছিল, তাই নিজের দায়িত্ব ভুলে গিয়ে একটা কাজ করেছি।
এই কাজটা করেছি। জানি আমার এই কাজটা করা উচিত হয়নি, কিন্তু যদি তোদের আপত্তি না থাকে তোর বেবিটা আমাকে দিয়ে দিবি? আমি ওকে নিজের সন্তানের মতো আগলে রাখবো, একটুও কষ্ট পেতে দেবো না। হিয়া দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। তার শরীরটা কাঁপছে। এই কষ্ট সে আর নিতে পারছে না। নিজের সন্তান হারিয়েছে, আর সেই ক্ষতটা সবাই বারবার নতুন করে খুঁচিয়ে দিচ্ছে। শিশির কাঁপা গলায় বলে উঠল, আমার সন্তান তোকে দেবো মানে? তার কণ্ঠে অবিশ্বাস আর যন্ত্রণা মিশে আছে। তামান্না একটু বিরক্ত হলেও সে মুখে প্রকাশ করল না। সে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, সেদিন হিয়াকে অপারেশন করার দায়িত্ব আমার ছিল, কিন্তু আমি পারিনি, কারণ আমি কোনোদিন মা হতে পারবো না। তাই সেদিন হিয়াকে অপারেশন করাইনি। সেদিন মন সায় দেয়নি এমন নিষ্ঠুর কাজ করতে। সে মাথা তুলে তাকালো, চোখে জমে থাকা অশ্রু চিকচিক করছে। সে অসহায় স্বরে বলল, আমার নিজের কোনোদিন বেবি হবে না। তুই দিবি তোর সন্তানটা আমাকে? তোদের তো বেবি চাই না, তাহলে আমাকে দিয়ে দে না প্লিজ। আমি জানি কাজটা আমার ঠিক হয়নি, কিন্তু আমি এটা করতে পারিনি। নিজের তো কোনো সন্তান নেই, তাই তোর সন্তানকে আপন করে নিতে চেয়েছিলাম। শিশিরের বুক ধক করে উঠল। সে কাঁপা কাঁপা স্বরে বলল, তুই কি বললি? আবার বল। তামান্না এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। হ্যাঁ, আমি সত্যি বলছি। সেদিন আমি হিয়ার অপারেশন করিনি। ওর গর্ভে এখনও সেই বেবিটা আছে। আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু এর বাইরে আমার আর কোনো ওই ছিল না। পারলে এই সন্তানটা আমাকে দিয়ে দে, মাফ করে দে প্লিজ। কথাটা শেষ হতেই হঠাৎ করে শিশির তাকে জড়িয়ে ধরল। অপ্রত্যাশিত এই আচরণে তামান্না একদম ঘাবড়ে গেল। সে বুঝতে পারছে না শিশির কেন জড়িয়ে ধরেছে। মুহূর্তের মধ্যে শিশির তাকে ছেড়ে দিল। তারপর এক ঝটকায় হিয়াকে নিজের বুকে টেনে এলো। তারপর পাগলের মতো হিয়ার মুখে, কপালে, চোখে অজস্র চুমু এঁকে দিল। শিশির হঠাৎ করে কেঁদে ফেলল, কিন্তু এই কান্নার কষ্টের না, এটা ছিল অতল সুখের কান্না। আমাদের বেবি বেঁচে আছে মিষ্টি। সে যেন নিজেকেই বিশ্বাস করাতে পারছে না। সে হিয়ার বাহু আঁকড়ে ধরে তাড়াহুড়ো করে বলল, আমি বাবা হব, আমি সত্যি বাবা হব। আমার বেবিটা বেঁচে আছে, আবারও আমাদের কাছে ফিরে আসবে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। হিয়াও কেঁপে উঠল। তার চোখে অশ্রু চলে এলো। সে যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। এতদিনের দুঃস্বপ্ন, কষ্ট, শূন্যতা সব কিছু মিলিয়ে আজ যেন হঠাৎ আলো হয়ে ফিরে এসেছে। সে চুপ করে শিশিরের বুকে মুখ লুকিয়ে রাখল। তার ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু এই অশ্রুতে আছে এক অদ্ভুত প্রশান্তি। সে আজ খুশি, ভীষণ খুশি, এমন খুশি যা ভাষায় প্রকাশ করা যায় না। তাদের এই দৃশ্য দেখে তামান্না বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। সে এখনও বুঝে উঠতে পারছে না ঠিক কী হচ্ছে তার সামনে। হঠাৎ শিশির তার দিকে এগিয়ে এসে তার হাত শক্ত করে ধরে বলল, দোস্ত, তুই কোনো ভুল করিসনি। তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তুই বুঝতেই পারছিস না আমি এখন কতটা হ্যাপি। আমার সন্তান বেঁচে আছে, ও আমাকে বাবা বলে ডাকবে, আমার হাতটা ধরে থাকবে, আমার কাঁধে চড়ে পুরো বাসা ঘুরে বেড়াবে, আমাকে বাবা হওয়ার অনুভূতিটা দেবে। তামান্না এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। সে ফিসফিস করে বলল, শিশির, তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি আজ সত্যিই পাগল হয়ে গেছি। নিজের সন্তানকে ফিরে পেয়ে আমি আজ উন্মাদ হয়ে গেছি। তুই জানিস না আজ তুই আমাকে কতটা খুশির কথা বলেছিস। তামান্না কিছুটা বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। তার কণ্ঠে কৌতূহল আর অস্থিরতা মিশেল। দোস্ত, বল না কী হয়েছে তোদের? তোরা এমন আচরণ করছিস কেন? তোরা তো নিজেরাই বলেছিলিস তোদের সন্তান অপারেশন করাতে।
আর আজ বলছিস বেঁচে আছে, এটা শুনে এইভাবে পাগলের মতো আচরণ করছিস কেন? শিশির ধীরে ধীরে হিয়াকে আবার নিজের বুকে জড়িয়ে নিল। তারপর ভারী কণ্ঠে এক এক করে সব বলতে শুরু করলো। সেই দিনের ঘটনা পুরো শুনে তামান্না যেন পাথর হয়ে গেল। তার শরীর, চোখ স্থির, শুধু চোখের কোণে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। একজন মা হয়ে নিজের ছেলের এত বড় সর্বনাশ করতে পারে কী করে, এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। তার মনের এক কোণে একটা শান্তি কাজ করছে, বাচ্চাটা বেঁচে আছে। হয়তো সে নিজের করে পাবে না, তবে অন্তত সেই শিশুর তার নিজের বাবা মার কাছে তো থাকবে। এটাই তার কাছে অনেক বড় পাওয়া। শিশির ধীরে ধীরে তামান্নার দিকে তাকালো। তার চোখে অপরাধবোধ আর অসহায়তা স্পষ্ট। সে নিচু গলায় বলল, সরি দোস্ত, আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি আমার বাচ্চাটাকে তোকে দিতে পারবো না। ও আমার একমাত্র কলিজার টুকরো। ওকে হারিয়ে আমি পাগল হয়ে গেছিলাম, আর আজ তোর জন্যই ওকে আবার ফিরে পেয়েছি। জানি তোর অনেক কষ্ট হবে, তবুও আমরা এই বেবিটা দিতে পারবো না। কথাটা শেষ করে শিশির মাথা নিচু করে ফেলল। তামান্না ধীরে ধীরে নিজের চোখের অশ্রু মুছে নিল। তারপর মৃদু হাসল, একটা কষ্ট মিশ্রিত কিন্তু শান্তির হাসি। সে এগিয়ে এসে শিশিরের কাঁধে হাত রাখল। এই পাগল, কাঁদছিস কেন? আমি না পেলে কি হয়েছে? তোরা তো পেয়েছিস, এটাই অনেক। বেবিটা যেখানেই থাকুক, ভালো থাকলেই তো হলো। তাছাড়া ও তো তোদের বেবি, আমি চাইলেই কি ওকে পেয়ে যাব নাকি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে হালকা হাসল। তবে আজ নিজের ওপর সত্যিই প্রাউড ফিল করছে। ডক্টর লাইফে আজ আমি কাউকে এতটা খুশি করতে পেরেছি। তারপর হিয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আর হিয়া তো আমার ছোট বোনের মতো, ও সুখে থাকুক, এটাই তো চাই। হঠাৎ করেই হিয়া তামান্নাকে জড়িয়ে ধরে দুকড়ে কেঁদে উঠল। তার কান্না যেন থামার নামই নিচ্ছে না। শিশিরের পাশে দাঁড়িয়ে রইল। সে থামাতে গেল না। আজ তার মিষ্টি প্রাণ খুলে কাঁদো। এতদিন নিজেকে সন্তান হারানোর যন্ত্রণা বুকের ভেতরে চেপে রেখেছিল মেয়েটা। আজ সে তার সন্তানকে ফিরে পেয়েছে। এই কান্না যেন সে জমিন থাকার কষ্টের মুক্তি। হিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপু, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। তোমার জন্যই আমি আমার পৃথিবীটা আবার ফিরে পেয়েছি। এরপর আরও কিছু বলতে পারল না সে, শুধু কেঁদেই চলল। কিছুক্ষণ পর তামান্না আলতো করে তাকে জড়িয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করলো। এই পাগলি মেয়ে, এবার কান্না থামাও। এভাবে কাঁদলে শুধু বেবিটার সমস্যা হবে। এত কষ্ট করে যাকে ফিরে পেয়েছো, তাকে কি আবার হারাতে চাও? হিয়া সাথে সাথে মাথা নাড়ল। তাহলে আর কান্না নয়, ঠিক আছে? হিয়া চুপচাপ মাথা ঝাঁকালো। তামান্না এবার শিশিরের দিকে তাকালো। শিশির, ওকে কি চেক আপ করিয়েছিস? বেবিটার অবস্থা কেমন? আজ তোরা হসপিটালে এলি কেন? শিশির একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, ইদানিং মিষ্টির শরীর ভালো যাচ্ছে না, ঠিক মতো খেতে পারে না, শুধু বমি করে, আবার মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়। তাই চেক আপ করাতে নিয়ে এসেছি। চেক আপ শেষ, রিপোর্ট একটু পরেই পাওয়ার কথা। তামান্নার সাথে সাথে একটা নার্সকে বলে রিপোর্টটা আনিয়ে নিল। রিপোর্ট দেখে তার ঠোঁটে প্রশস্তির হাসি ফুটে উঠল। সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। শিশিরের মুখেও হাসি ফুটে উঠল। তার বুকের ভেতরে জমে থাকা ভয়টা যেন একটু হলেও কমে গেল। হঠাৎ তামান্না নিচু স্বরে বলল, হিয়া, তোমাকে একটা কথা বলবো? হিয়া মাথা তুলে তাকালো। হ্যাঁ আপু, বলো। তামান্না কিছুটা দ্বিধা নিয়ে বলল, আমি তো তোমাদের বেবিটাকে নিজে করে পাবো না, কিন্তু এই বেবিটা কি আমাকে মা বলে ডাকতে পারবে? মানে, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। হিয়া এক মুহূর্ত দেরি করলো না। সে তামান্নার হাত ধরে বলল, আপু, তুমি এমন করে কেন বলছো? তোমার জন্যই তো আমার বেবিটা আমাদের ফিরে পেয়েছে। ও শুধু আমাদের মা না, তুমি চাইলেও বাবা, চাচা, চাচি যা খুশি ডাকতে পারবে। আমাদের কোনো সমস্যা নেই, তাই না শিশির ভাইয়া? শিশির হালকা হেসে মাথা নাড়ল।
শুধু মা কেন, তুই যখন খুশি আমাদের বাসায় আসবি। আমরা ওকে আজ তোর জন্যই ফিরে পেয়েছি, সেই জন্য এটুকু করতে পারবো না? তামান্না মাথা ঝাঁকালো, নিজের মধ্যে কুশল বিনিময় করে যার মতো নিজেদের গন্তব্যে চলে গেল। আজকে গল্পটি এখানেই শেষ করলাম। আগামী দিন আবার ফিরে আসবো বাকি কিছু অংশ নিয়ে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।